ম্যাচুয়ারির দরজায় তালা লাগিয়ে আকাশের দিকে তাকালাম। পরিবেশ এখনো বেশ থমথমে। ধূসর কালো মেঘ আকাশপটে নিজের সাম্রাজ্য স্থাপন করেছে। যা বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে আজ রাতে লাশ আসার সম্ভাবনা খুব কম। তাই বোধহয় নতুন জয়েন করা নাইট গার্ড ছোকরাটা বেহুশ হয়ে ঘুমোচ্ছে। তবু আমাকে সজাগ থাকতে হবে। হারাধন নতুন হতে পারে। আমি তো এখানে বছরখানেক ধরে সিকিউরিটির গার্ড হিসেবে নিযুক্ত। বছর 5 হলো এলাকার এই সরকারি হাসপাতালটা গড়ে উঠেছে। নোলকপুর জায়গাটা নিপাট গ্রামাঞ্চল। একদম অজ পাড়াগা বলতে যা বোঝায় আর কি। 10 মাইল ব্যাসার্ধে কোনো ভালো চিকিৎসা কেন্দ্র নেই। এই হাসপাতাল গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। নির্জন একটা মাঠ, মাঝে মাঝে বেখাপ্পা ভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে হসপিটাল বিল্ডিং। যতদূর চোখ যায় কোনো জনবসতি চোখে পড়ে না। হাসপাতাল থেকে বেরিয়ে মেঠো পথ ধরে অল্প এগোলেই পদ্মবাগা নদী। আজ মনটা খানিক ভারাক্রান্ত। নাতির শরীর একদম ভাল নেই। কাল সকাল থেকে ধুম জ্বর। এখানে এনে একবার ডাক্তারবাবুর কাছে দেখানোর কথা যে মাথায় আসেনি তা নয়, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। এই দুর্যোগের মধ্যে বাচ্চাটাকে এতদূর পর্যন্ত আনা মহা সমস্যা। বৃষ্টির জন্য এখানকার রাস্তাঘাট অবস্থাও শোচনীয়। জামাই মারা গেল গত বছর। আমার মেয়েটাও ডাইনির অপবাদ মাথায় নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হলো। এতদিন পেনশনের টাকা দিয়ে আমার একার পেট দিব্যি চলে যাচ্ছিল, কিন্তু আচমকা মেয়ে নাতি দায়িত্ব ঘাড়ে চাপার পরে আমাকে তড়িঘড়ি এই ওর হাতে পায়ে ধরে নাইট গার্ডের একটা চাকরি জোগাড় করতে হয়েছে। টর্চ হাতে একবার ম্যানচুয়ারের গোটা চত্বর ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে গার্ড রুমে ফিরে এলাম। টিনের চালে এক নাগারে চলছে বর্ষার প্রলয়োচনা। বিকট শব্দে ঘন ঘন বজ্রপাত, তার সঙ্গে ঝিঝিয়ার ব্যাঙ্গের একঘেয়ে যুগলবন্দিতে কানে তালা লাগার জোগাড়। নাতির চিন্তায় মাথা দপদপ করছে। রাত 3টে, হয়তো অল্প তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ এক অদ্ভুত শব্দে ঘরটা কেটে গেল। কান খাড়া করে শুনলাম শব্দটা এখনো আসছে। এই আওয়াজ কিন্তু খুবই অচেনা, যেন কোনো বাচ্চার ফোপানোর শব্দ। বুক ধরাস করে উঠল। আওয়াজটা মর্গের তালাবন্ধ দরজার ওপর থেকে আসছে না তো? ভিতরে কে ঢুকেছে? নেশাখোর নাকি দুর্বৃত্ত ধুত্তর? নতুন নাইট গার্ডকে অনেক ডাকাডাকি করেও ওর নিদ্রা ভঙ্গ করতে পারলাম না। চোয়াল শক্ত করে এক হাতে টর্চ আরেক হাতে লাঠি বাগিয়ে একাই এগিয়ে গেলাম। কি ওখানে? গলার স্বর যথাসম্ভব দৃঢ় রেখে হুক্কার ছড়লাম। কোনো উত্তর নেই, শুধু কান্না ও ক্ষীণ ধ্বনিটুকু থেকে থেকে কানে আসছে। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই মর্গের ভিতরকার এক সুপরিচিত গুমট গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ভিতরটা খা খা করছে। কোথায় কি? দরজা খোলার পর কান্নার শব্দটা তো আর শোনা যাচ্ছে না। সবই কি মনের ভুল? নিজের হঠকারিতার ওপর খানিক হাসি পেল। শেষবারের মতো একবার চারদিকে টর্চের আলো বুলিয়ে ঘর থেকে বেরাতে যাচ্ছি, তখনই একটা জিনিস লক্ষ্য করে পা দুটো থমকে গেল। 8 নম্বর কম্পার্টমেন্টের ডালাটা এভাবে নড়ছে কেন? মন দিয়ে বেশ কিছুক্ষণ সেদিকে একদৃষ্টি তাকিয়ে থাকলাম। ঠিক তাই, ক্যাবিনেটের ডালা থরথর করে কাঁপছে, যেন ভিতরে অধিবাসী বাইরে আসার জন্য প্রাণপণে ছটফট করছে। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, ওই কম্পার্টমেন্টের ভিতরে তো কোনো বডি থাকার কথা না। কাল বিকেলে একটা লাশ এসেছিল বটে, তবে বাড়ির লোক তো রাতেই এসে লাশে শনাক্ত করে নিয়ে গেছে। তারপর থেকে খালি পড়ে আছে ওই ক্যাবিনেট। তাহলে আতঙ্কের চোটে গলা শুকিয়ে কাঠ। দ্রুত পায়ে গিয়ে এক ঝটকায় ডালা
শব্দ বেরিয়ে এলো ক্যাবিনেটে, কিন্তু ভিতরের দৃশ্য দেখে আমি যেন এক লাফে কয়েক হাত পিছিয়ে গেলাম। এ কি দেখছি! 8 নাম্বার কম্পার্টমেন্টের ছাইতে রয়েছে একটা বাচ্চার মৃতদেহ। আমার নাকি? দেব! অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো গলা চিরে। ঘুমন্ত নাতিকে টেনে তুলতে হাত বাড়ালাম। তাজ্জব ব্যাপার, কোনোভাবেই ওর গাতে হাত রাখতে পারছি না। কেন? যতবার হাত বাড়াই ততবার হাতটা শরীর ভেদ করে বেরিয়ে যায়, যেন হালকা কুয়াশা চাদর দিয়ে তৈরি সূক্ষ্ম একটা অবয়ব, যাকে শুধু চোখে দেখা যায়, উপলব্ধি করা যায় না। অমঙ্গলের আসন্ন পদধ্বনিতে অপাদমস্তক শিউরে উঠলাম। গা ঝাড়া দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। হারাধন! গলা ফাটিয়ে হাঁক করলাম। এই বেটা হারাধন, জরুরি একটা কাজ পড়ে গেছে। আমি চট করে বাড়ি থেকে ঘুরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুই সবটা দেখে রাখিস। হতচ্ছাড়া, এখনো তোর কোনো সারা শব্দ নেই? পরিমরি অবস্থায় ম্যানচুয়ার লক করে সাইকেল নিয়ে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে। আকাশে বুক ভেঙে বর্ষা নেমেছে, জলে ভেসে যাচ্ছে বাইরের রাস্তাঘাট। জরাজীর্ণ সাইকেলে খানাখন্দে ভরা কর্দমাক্ত পথের বুক চিরে উদ্ভ্রান্তের মতো উড়ে চলছি। কয়েকবার আছর খেতে খেতে বাঁচলাম, কিন্তু তখন আমি আমার মধ্যে নেই। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোই আমার একমাত্র লক্ষ্য। বাড়িটা এমন অন্ধকার কেন? অজানা আশঙ্কার বুক কেঁপে উঠল। দরজা হাট করে খোলা। ভেতর ঢুকে দেখি ঘরটা ঘুটঘুটে অন্ধকার। এক কোণে মাধুরী শুয়ে জ্বরের ঘোরে কাতরাচ্ছে দেবা। মাধবী উবু হয়ে শিউরে বসে কপালে জলপটি দিচ্ছে। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। নাতিটা তার মানে এখনো আছে? দেবার শরীর এখন কেমন রে মধু? কোনো উত্তর দিল না মাধবী। সেই আগের মতোই যন্ত্রের ন্যায় জলপট্টি দিয়ে চলেছে। হায়, অভাগীটা নির্ঘাত নিজের কপালকে দুষছে। স্বামীর পর বুঝি এবার ছেলেটাকেও খেতে বসেছে। কি অবস্থা হয়েছে নাতিটার! মাত্র দুদিনই জ্বরেই ফুলের মতো দেহখানা নেতিয়ে পড়েছি। কপালে এসে পড়া অবিন্যস্ত চুলগুলো সরাতে গেলাম, পারলাম না। যেন কোনো অদৃশ্য হাত শক্ত বাঁধনে আঁকড়ে ধরেছে আমার কবজি। চকিতে নাতি ডান হাতে দিকে চোখ গেল। কালো সুতোয় বাঁধা লোহার মাদুলিটাও এখন ওর প্রহরী। শত চেষ্টা করেও এই বাধা পেরোতে আমি অক্ষম। সেই মর্গের বৃদ্ধ সিকিউরিটি গার্ড রমেন মল্লিকের যে আর সাধ্যি নেই নিজের নাতিকে স্পর্শ করার। আস্তে আস্তে পূব দিগন্তে ভোরের লালচে আভা ফুটছে। বৃষ্টিও ধরে এসেছে কিছুটা। এবার হয়তো রাস্তার অল্প লোক চলাচল আরম্ভ হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই জটলা বেঁধে গেছে পদ্মভাকার কূলে। অনেকক্ষণ মেয়ে নাতির কে চোখ ভরে দেখলাম। হাজার অনিচ্ছা সত্ত্বেও আবার ভাঙ্গাচোরা শরীরখানা টেনে হিচড়ে হাসপাতালে নিয়ে এলাম। বৃষ্টি বন্ধ, চড়া রোদ উঠেছে। সকাল 8টা। ফিরে এসে দেখি নতুন বডি এসেছে। আমার সামনেই ম্যানচুয়ার স্টাফ ধরাধরি করে লাশটা 8 নাম্বার কম্পার্টমেন্টে চালান করে দিল। ঘাড় ভেঙে মরেছে। কাদায় মাখামাখি হয়ে মৃতদেহের এমনই অবস্থা। সহজে শনাক্ত করা কঠিন। নিঃশব্দে হাসি হাসলাম। কাল রাতে দুশ্চিন্তায় তাড়না হওয়ায় গতিতে সাইকেল চালাচ্ছিলাম। ঝড় জলের তাণ্ডবে পদ্মভাগার ওপরে ওই কঠোর সেতুতে একাংশ ভেঙে পড়েছে। রাতের আধারে আমার বুড়ো চোখ বোধহয় তা ঠাহর করতে পারেনি। যাই, আরেকবার হাসপাতাল চত্বরটা টহল দিয়ে দেই। আজ থেকে আমি এই অসীম মহাবিশ্বের বুকে ভেসে বেড়াবো এক অতদ্র প্রহরী। তবে একটা কথা ঠিক, 8 নাম্বার কম্পার্টমেন্ট নাতির মৃতদেহ সচক্ষে দেখায় চাইতে এই পরিণতি কিন্তু আমার শ্রেয়। ঘটনাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও।
নিশিরাতের নতুন অডিয়েন্স হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।